হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বঙ্গরুসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি মাধ্যমিক 2024-এর ভূগোলের সাজেশন নিয়ে। তো আমরা যেটা বলছি, আমরা কিন্তু অত্যন্ত কনফিডেন্সের সাথে আমরা এটা বলছি যে আমাদের এই মুহূর্তে আমরা তোমাদের যে কমনগুলো বলতে যাচ্ছি, এখান থেকেই কিন্তু 95% কোশ্চেন কাল রাত পোহালেই যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, কাল সকালে কোশ্চেন খুলেই তোমরা এই কোশ্চেনগুলো সবার ফার্স্টে দেখতে পাবে। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে আমি আমাদের এই যে সাজেশনগুলো এখনই দেওয়ার চেষ্টা করবো। তার আগে তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, কারণ পরবর্তী যে এক্সামগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা একইভাবে আমরা সাজেশন আপলোড করবো। এবং আমাদের এখানে আমাদের টিচাররা কিন্তু অত্যন্ত এক্সপিরিয়েন্স টিচার এবং তারাই এই সাজেশনগুলো বানাচ্ছে। তো চলো বেশি কথা না বলে আমরা চলে যাই সোজাসুজি সাজেশন পার্টে। তোমরা জানো যে তোমাদের যেটা ব্রড কোশ্চেন, যেটা মাধ্যমিকের যেটা তোমাদের প্রাকৃতিক পোর্শন থেকে যেটা আছে ব্রড কোশ্চেন, যেটা 5 নম্বরে দুটো ব্রড কোশ্চেন থাকবে তোমাদের প্রাকৃতিক থেকে। তো সেখানে দেখো তোমাদের যেটা অবশ্যই পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ। তো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ তোমাদের পড়তে হবে, এবং এই বিবরণগুলো যখন তোমরা লিখবে অবশ্যই প্রত্যেকটার যেরকম বৈশিষ্ট্য লেখা থাকতে হবে, ভূমিরূপের নাম, বৈশিষ্ট্য এবং প্রত্যেকটার একটা করে কিন্তু উদাহরণ তোমরা অবশ্যই লিখবে। তারপরে দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ। তো এখানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, সেক্ষেত্রেও তোমাদের একই প্রত্যেকটা ভূমিরূপের নাম লিখতে হবে এবং তাদের 2 থেকে 3টে করে বৈশিষ্ট্য লিখতে হবে, এবং সাথে একটা ডায়াগ্রাম তোমাদের দিতে হবে ভূমিরূপের, এবং তার উদাহরণ কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। তো হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ, এটা হচ্ছে কি তোমাদের 3 নম্বর কোশ্চেন। এবং 4 নম্বর যে কোশ্চেনটা আছে, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। এবং 5 নম্বরে তোমরা 5 নম্বর যে কোশ্চেনটা, যে মধ্যগতিতে মানে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্রসহ বিবরণ। তো এই যে কোনো ক্ষেত্রেই যখনই চিত্রসহ বিবরণ তোমাদের আসবে, সেখানে কিন্তু ভূমিরূপের নামটা যেরকম লিখবে তার সাথে সাথে তোমাদের 2 থেকে 3টে বৈশিষ্ট্য লিখতে হবে সেই ভূমিরূপের, তার একটা ডায়াগ্রাম তোমাদের অ্যাড করতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু তোমাদের যে এক্সাম্পল কিন্তু ভূগোলের ক্ষেত্রে মাস্ট, অবশ্যই তোমাদের এক্সাম্পল দিতে হবে, না দিলে কিন্তু নাম্বার কমে যাবে। তো 6 নম্বর যে কোশ্চেনটা এখানে আছে সেটা হচ্ছে হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 7 নম্বর কোশ্চেনে আমরা রেখেছি যে পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এটা কিন্তু অবশ্যই করে পড়বে যে পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। 8 নম্বর কোশ্চেন আমরা রেখেছি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। 9 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মানে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের কী কী বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে। এবং 10 নম্বর যেটা, যে মরু সম্প্রসারণ রোধে 3টি উপায় সম্পর্কে আলোচনা করো। এবং 11 নম্বর কোশ্চেন, যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। তো এখানে দেখো এই সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বলো, বা এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বলো, বা জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব বলো, যখনই এই টাইপের কোশ্চেনগুলো আসবে তোমরা জানো যে এগুলো হচ্ছে গিয়ে 5 মার্কের কোশ্চেন। এখানে কিন্তু তোমাদের অবশ্যই করে 6টা করে পয়েন্ট লিখতে হবে, ঠিক আছে? 6টা করে সাব পয়েন্ট দেবে, এবং তার ডিটেলস তোমরা 1 থেকে 2টো করে সেন্টেন্স সেখানে লিখবে। এবং এরপরে আমরা চলে আসছি 5 নম্বরের কোশ্চেন, মানে বিভাগ উমার, যেটা হচ্ছে গিয়ে তোমাদের অর্থনৈতিক পার্ট যেটা আছে, আমরা সেখানে চলে আসছি। সেখানে কিন্তু যে কোশ্চেনটা তোমাদের অবশ্যই করে পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে যে ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে আলোচনা, মানে ভারতীয় জলবায়ুর যে প্রধান বৈশিষ্ট্য আছে সেগুলোর কিন্তু সংক্ষেপে আলোচনা তোমাদের অবশ্যই পড়তে হবে। তার পাশাপাশি 2 নম্বর কোশ্চেন আমরা রেখেছি যে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। তো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প কিন্তু তোমাদের মাধ্যমিক 2024-এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 3 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। তো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার যে কারণ, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে 4 নম্বর আমরা রেখেছি ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। এবং 5 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তো এই দুটো কোশ্চেন থেকে কিন্তু যে কোনো একটা কোশ্চেন আসার কিন্তু চরম সম্ভাবনা। আমাদের যারা এক্সপিরিয়েন্স টিচার তারা এই সাজেশনটা বানিয়েছেন, এবং তাদের মতানুযায়ী কিন্তু আমাদের এটাই মনে হচ্ছে যে এই দুটো কোশ্চেন থেকে একটা কোশ্চেন অবশ্যই আসতে পারে। এরপরে 6 নম্বর যেটা রেখেছি সেটা হচ্ছে ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর হচ্ছে ভারতের ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এবং 8 নম্বর হচ্ছে গিয়ে গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তো এখান থেকে আমরা 9 নম্বরে যেটা রেখেছি যে ভারতের ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। তো এই চাষের যে কোশ্চেনগুলো আছে এর মধ্যে থেকে সবগুলোই তোমাদের পড়তে হবে, কিন্তু চা এবং হচ্ছে গিয়ে গম আর আখ, এটা কিন্তু অবশ্যই ভালো করে তোমরা পড়ে যাবে, কারণ তোমরা জানো যে যেটা তোমাদের কৃষি থেকে একটা কোশ্চেন থাকবে এবং শিল্প থেকে একটা কোশ্চেন কিন্তু এখানে অবশ্যই করে থাকবে। আর যেটা এই ভারতের পূর্ব পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করে, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা কিন্তু একদম চরম লেভেলে আছে। তো তোমরা এই কোশ্চেনটা অবশ্যই কিন্তু পড়ে যাবে যে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের আলোচনা, ঠিক আছে? তো এরপরে আমরা চলে যাচ্ছি যে তোমাদের বিভাগ ঘতে তোমরা জানো যে তোমাদের 4টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 3। তো বিভাগ ঘ থেকে দেখো আমরা যে কোশ্চেনগুলো রেখেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। এগুলো পড়ে না গেলে কিন্তু পরে তোমাদের নিজেদেরই আফসোস হবে, কারণ এই কোশ্চেনগুলোই কালকে তোমরা যখনই পরীক্ষা দিতে যাবে এখান থেকেই কোশ্চেনগুলো দেখতে হবে, পরপর ওখানে সাজানো আছে। তো দেখো যেখানে যেটা বলা হচ্ছে যে 1 নম্বর, যে উষ্ণ মরু অঞ্চলের বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন তা ব্যাখ্যা করো। অর্থাৎ যে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য তো আমরা দেখতে পাই, সেটা কেন পাই সে সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করতে হবে। তো 2 নম্বর হচ্ছে গিয়ে যে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন তা ব্যাখ্যা করো। এবং 3 নম্বর কোশ্চেন কিন্তু আমরা যেটা রেখেছি 3 নম্বরে দেখতেই পাচ্ছ যে তোমরা সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর পার্থক্য আলোচনা করো। মানে 3 নম্বরে তো তোমাদের ধরো যে একটা
পার্থক্য তো অবশ্যই থাকবে। তো সেই দিক থেকে দেখলে কিন্তু এই সমুদ্রবায়ু বা স্থলবায়ুর যে পার্থক্যটা কিন্তু অবশ্যই আসতে পারে। বা এই উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো, তো উপনদী ও শাখা নদীর পার্থক্যও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আসছে 5 নম্বরে ঝুলন্ত উপত্যকা কীভাবে গঠিত হয়। তোমরা জানো সকলেই যে ঝুলন্ত উপত্যকা তোমাদের কীভাবে গঠিত হয়, ফার্স্ট চ্যাপ্টারে আছে তোমাদের এই কোশ্চেনটা, এটার উত্তর তোমরা ওখান থেকে দেখে নেবে। তারপরে 6 নম্বর হচ্ছে গিয়ে যে নদী উপত্যকা এবং 6 নম্বর হচ্ছে গিয়ে নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, নদীর বহন কার্য কিন্তু নদীর যে মধ্যগতিতেই কিন্তু নদীর বহন কার্য হয়, তো তার কী কী প্রক্রিয়া আছে সেগুলো তোমরা ওখান থেকে দেখে নিও। 7 নম্বরে হচ্ছে গিয়ে যে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য উল্লেখ করো। যে নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার 3টি পার্থক্য উল্লেখ করো। তো পার্থক্যগুলোর মধ্যে থেকে দেখলে এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে হচ্ছে কি 8 নম্বর সমুদ্র অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ যে সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে আলোচনা করো। তারপরে হচ্ছে গিয়ে 9 নম্বর কোশ্চেন হচ্ছে জেট বায়ুর সাথে মৌসুমী বায়ুর সম্পর্ক আলোচনা করো। 10 নম্বর হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী উপত্যকায় বদ্বীপ গড়ে ওঠেনি, কেন তা ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা সকলেই জানি যে ভারতের যে পশ্চিম বাহিনী নদীগুলো আছে সেখানে কিন্তু নদী উপত্যকায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠেনি, কিন্তু সেটা কেন গড়ে ওঠেনি তার ব্যাখ্যা কিন্তু তোমাদের জেনে যেতে হবে অবশ্যই করে। তারপর 11 নম্বর হচ্ছে গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন। কারণ গাঙ্গেয় সমভূমিতে আমরা জানি যেখানে জনঘনত্ব অত্যাধিক, কিন্তু তার কারণ কি, কেন এখানে অত্যাধিক জনঘনত্ব, সেটা কিন্তু তোমরা অবশ্যই করে দেখে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে জিও স্টেশনারি এবং সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো এটা তোমরা দেখে যাবে। তারপরে 13 নম্বর কোশ্চেন আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে কি উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। তো উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য তোমরা এটা অত্যন্ত সুন্দরভাবে পড়ে যাবে, কারণ কিন্তু এই উপগ্রহের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে কিন্তু এই 12 নম্বর কোশ্চেন অথবা 13 নম্বর কোশ্চেন থেকে কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তারপর হচ্ছে 14 নম্বর কোশ্চেন আমরা যেটা রেখেছি যে ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য আলোচনা করো। ঠিক আছে, তারপরে 15 নম্বর কোশ্চেন আমরা রেখেছি যে পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষি উন্নতির প্রধান 3টি কারণ সম্পর্কে আলোচনা করো। যে পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের আমরা জানি যে কৃষির কিন্তু ব্যাপকতর উন্নতি ঘটেছে, তো সেটা কেন ঘটেছে তার কারণ কি সেটা কিন্তু আমাদের অবশ্যই করে জেনে যেতে হবে। তারপরে হচ্ছে কি 16 নম্বর কোশ্চেন ভারতে অরণ্য সংরক্ষণের 3টি প্রধান উপায় সম্পর্কে আলোচনা করো। এবং 17 নম্বর এবং লাস্ট কোশ্চেন যেটা আমরা রেখেছি 3 নম্বরের কোশ্চেনের লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার এ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে ঠিক আছে উষ্ণতা হ্রাস পায় কেন। ঠিক আছে, তারপরে আমরা চলে আসছি গিয়ে তোমাদের বিভাগ গ অর্থাৎ 2 মার্কসের যে কোশ্চেনগুলো থাকবে। তো এটা কিন্তু আমরা 2 মার্কসে রেখেছি, কিন্তু এখান থেকে তোমরা অনেক শর্ট কোশ্চেন মানে 1 মার্কসের যে কোশ্চেনগুলো আসবে সেগুলোরও অনেক অ্যান্সার তোমরা পেয়ে যাবে। আমরা বংগ্রুস তোমাদের এটা আমরা অত্যন্ত একদম কনফিডেন্সের সাথে আমরা এটা ক্লেম করছি যে এখান থেকে কমন আসবে। তো তোমরা দেখো আমরা কি কোশ্চেনগুলো এখানে রেখেছি। এটা 1 নম্বর যে কোশ্চেন আমরা রেখেছি এখানে যে পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়। 2 নম্বর হচ্ছে গিরিখাত বলতে কী বোঝায়। 3 নম্বর পর্যায়নের সংজ্ঞা দাও। 4 নম্বর হচ্ছে পলল শঙ্কু বলতে কী বোঝো। 5 নম্বর প্রপাতকূপ বলতে কী বোঝো। ঠিক আছে, তারপরে 6 নম্বর হচ্ছে লয়েসের সংজ্ঞা দাও। লয়েস এটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে হচ্ছে 7 নম্বর হিমশৈল কী। 8 নম্বর কোশ্চেন অপসারণ গর্ত কীভাবে গঠিত হয়। এগুলো আমাদের জেনে যেতেই হবে অবশ্যই, আমরা সকলে মাধ্যমিক ক্যান্ডিডেট, মাধ্যমিক দিতে যাবো, এগুলো তো আমাদের অবশ্যই করে জেনে যেতে হবে। 9 নম্বর কোশ্চেন হচ্ছে গিয়ে নগ্নি ভবন কাকে বলে। 10 নম্বর কোশ্চেন বৈপরীত্য উষ্ণতা বলতে কী বোঝো। বৈপরীত্য উষ্ণতা বলতে কী বোঝো। 11 নম্বর কোশ্চেন বাক্সরুণ বলতে কী বোঝো। এইগুলো যে 2 নম্বরেরগুলো আমরা রেখেছি এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন 1 নম্বরেও তোমরা কমন পেয়ে যাবে, সেই জন্য আর কি আমরা তো 1 নম্বরের কোশ্চেন এভাবে পুরোটা লেখা সম্ভব না, তো এই জন্য আমরা 2 মার্কসের মধ্যেও অনেক কোশ্চেন দিয়ে দিয়েছি যাতে তোমাদের সেটা তোমরা শর্ট কোশ্চেনও অনেক কমন পেয়ে যাও। তারপরে 12 নম্বর হচ্ছে গিয়ে পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো। ঠিক আছে, 13 নম্বর হচ্ছে তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। তারপরে 14 নম্বর কোশ্চেন আমরা যেটা রেখেছি কসের রান কি। কসের রান কি এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। 15 নম্বর হচ্ছে ময়দান বলতে কী বোঝো। 16 নম্বর কোশ্চেন পশ্চিমী ঝঞ্ঝা বলতে কী বোঝায়। 17 নম্বর কোশ্চেন বাণিজ্যিক ফসল বলতে কী বোঝো। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন ধাপ চাষের সংজ্ঞা দাও। 19 নম্বর কোশ্চেন আমরা যেটা রেখেছি যে বিশুদ্ধ কাঁচামাল বলতে কী বোঝো। এবং 20 নম্বর কোশ্চেন উত্তর দক্ষিণ করিডর কি। 21 নম্বর কোশ্চেন আপেক্ষিক আর্দ্রতা বলতে কী বোঝো। এবং 22 নম্বর কোশ্চেন সেটা হচ্ছে দুন কি। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি 23 নম্বর কোশ্চেন কিন্তু আমরা রেখেছি যে অনুসারী শিল্প কাকে বলে। 24 নম্বর কোশ্চেন মরু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। তারপরে আমরা রেখেছি সেন্সর বলতে কী বোঝো। 25 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেন স্বাভাবিক বাদ বলতে কী বোঝো। 27 নম্বর কোশ্চেন মন্থকূপ কী। তারপরে 28 নম্বর কোশ্চেন মানব জীবনে প্লাবন ভূমির গুরুত্ব কী। 29 নম্বর কোশ্চেন হিমরেখা কাকে বলে। 30 নম্বর কোশ্চেন ওয়াদি কী। 31 নম্বর কোশ্চেন অর্থাৎ 31 কোশ্চেন যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদীগুলিতে খাড়ি দেখা যায় কেন। তারপরে হচ্ছে 32 নম্বর কোশ্চেন 32 হামাদা কী। এবং 33 বা লাস্ট কোশ্চেন বারখান কী। এখানে 2 নম্বরের কোশ্চেনগুলো আমাদের সংখ্যা একটু বেশি রেখেছি, কারণ এখান থেকে অনেকগুলো তোমরা 1 মার্কসেরও কমন পেয়ে যাবে। এবং আমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ভূগোলের স্টুডেন্টদের যেটা আমাদের সমস্যা থাকে, আমরা কিন্তু ম্যাপ পয়েন্টিং নিয়ে অত্যন্ত চাপে থাকি, ম্যাপ পয়েন্টিং নিয়ে আমরা টেনশনে থাকি এবং এখন আমরা অনেকেই আসি। কিন্তু দেখো অন স্টপ সলিউশন যদি কিছু হয়ে থাকে সেগুলো কিন্তু এই যে সাজেশনে এখানে আমরা মোটামুটি 20 থেকে 25টা ম্যাপ পয়েন্টিং দিয়েছি এবং আমরা আশা রাখছি যে এখান থেকেই 9টা তোমরা কমন পেয়ে যাবে অবশ্যই করে। 10টার মধ্যে থেকে 9টা কিন্তু এখান থেকেই পেয়ে যাবে। তো সেগুলো দেখে নাও, আমি একবার ডিটেকশন দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও। সেগুলো হচ্ছে গিয়ে যে শিবালিক পর্বত তোমরা দেখে যাবে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য শিবালিক পর্বত। ঠিক আছে, বিভাগ 4 থাকে ম্যাপ পয়েন্টিং তোমরা সবাই জানো, তো সেখান থেকে তোমরা দেখে যাবে শিবালিক পর্বত। ঠিক আছে, কৃষ্ণা নদী। তারপরে ভারতের শুষ্কতম অঞ্চল, যে ভারতের কোন অঞ্চলটা সবথেকে শুষ্কতম সেটা। তারপরে আরাবল্লী পর্বত। তারপরে নর্মদা নদী। তারপরে উত্তর ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেটা আছে সেটা। তারপরে ভারতের অরণ্য গবেষণাগার। তারপরে বিন্ধ্য পর্বত। ঠিক আছে, তারপরে লোকটাক হ্রদ।
মহানদী, তারপরে একটা বৃষ্টির ছায় অঞ্চল, ভারতের একটা বৃষ্টির ছায় অঞ্চল, সেটা কিন্তু তোমাদের জেনে যেতে হবে বা দেখে যেতে হবে। এটা হয় ম্যাপ পয়েন্টিং আসতে পারে, না হলে তোমাদের 1 নম্বরের কোশ্চেনও আসতে পারে। তো অঞ্চলের নামটা অবশ্যই করে জেনে যাবে, সেটা কোথায় আছে সেটাও জেনে যাবে। তারপরে হচ্ছে একটা কফি উৎপাদক অঞ্চল, ঠিক আছে। তারপরে আছে ভারতের রুর অঞ্চল। তারপরে আমরা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য রেখেছি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ঠিক আছে। এটা ম্যাপ পয়েন্টিংও আসতে পারে বা তোমরা 1 নম্বরেও পেয়ে যেতে পারো যে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি, ঠিক আছে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, তারপরে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, এটাও কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তারপর আমরা যেটা রেখেছি ভারতের একটা গম উৎপাদক অঞ্চল, পূর্ব উপকূলের একটা স্বাভাবিক বন্দর, তারপরে পশ্চিম উপকূলের মহানগর, এখানে তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিম উপকূলের মহানগর। তারপরে বিশাখাপত্তনম বন্দর, বিশাখাপত্তনম বন্দরটাও মোস্ট ইম্পর্টেন্ট, এটাও ভালো করে দেখে যাবে। একটা ম্যানগ্রোভ অঞ্চল, একটি মরু মৃত্তিকা অঞ্চল, এছাড়াও যেটা আমরা রেখেছি সেটা হচ্ছে একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল। তারপরে মালাবার উপকূল, কাবেরী নদী, তারপরে নতুন দিল্লি মানে নিউ দিল্লি। তারপর হচ্ছে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, পূর্ব উপকূলের কৃত্রিম পোতাছড়াই এবং একটা কৃত্রিম মৃত্তিকা একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। তো এইগুলোই আমরা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য রেখেছি। তো স্টুডেন্ট তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের বিভাগ উঙা বলো বা বিভাগ ঘ বলো, বিভাগ গ বলো বা বিভাগ চ বলো, এখান থেকেই কিন্তু তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন, আমরা একদম বলছি যে প্রায় 100% বলাটা তো ঠিক না, 95% কোশ্চেন তোমরা কিন্তু 95% কোশ্চেন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো বঙ্গরুস তোমাদের বঙ্গরুস আশা রাখছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা অত্যন্ত সুন্দর হোক, ঠিক আছে। তো কালকে সকালেই তোমাদের পরীক্ষা, মাথা ঠান্ডা রেখে তোমরা এক্সামটা দেবে। এবং ভূগোলের এক্সাম দেওয়ার সময় তোমরা যেটা অবশ্যই করে মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে ভূগোলে কিন্তু যারা একটা করে এক্সাম্পল তোমরা সবসময় দেওয়ার কথা মনে রাখবে, যে এক্সাম্পল কিন্তু ভূগোলের ক্ষেত্রে মাস্ট। তোমরা অবশ্যই এক্সাম্পলটা দেবে এবং তারপরে তোমাদের আমরা তো কোশ্চেন আজকে আপলোড করেই দিচ্ছি, তো কালকে আমরা পরীক্ষার পরে আবার বলে দেবো যে কতগুলো কমন এসে না আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং আমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো আছে তোমাদের সেগুলোর জন্য আমরা এখানে কোশ্চেন আপলোড করে দেবো, সাজেশন কোশ্চেন, ঠিক আছে। তো তোমরা এই বঙ্গরুসকে ফলো করো এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের মাঝে, কারণ এইগুলো তোমরা বন্ধুদের যত ছড়িয়ে দেবে তত বন্ধুরাও জানতে পারবে ব্যাপারটা। এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো থাকো, অল দ্য বেস্ট, গুড নাইট।